ক্ষমতার দম্ভ কিভাবে কালবৈশাখীর মতো আছড়ে পড়ে আর তার বুক চিরে কিভাবে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, সেই রোমহর্ষক কাহিনী নিয়ে এই কাহিনী। আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। উত্তরবঙ্গের ছোট এক মফস্বল শহর শান্তিপুরে ভোরের হাওয়া বইছে। মধ্যবিত্ত বর্মন পরিবারের ছোট মেয়ে অন্বেষা আজ মহা খুশি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে রেকর্ড নম্বর নিয়ে রাজ্যে প্রথম হয়েছে। তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক করুণাময় বর্মন গর্বে চোখের জল মুছছিলেন। অন্বেষা কেবল মেধাবী নয়, সে এক লড়াকু সত্তা। তার দিদি অদিতি বর্মন বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর একজন প্রতাপশালী লেফটেন্যান্ট কর্নেল, যিনি সীমান্তে দেশের অতন্দ্র প্রহরী। দিদির আদর্শেই অন্বেষা বড় হয়েছে। শহরের নামী কলেজে অন্বেষার ভর্তির দিন আজ। করুণাময় বাবু তার পুরনো সাইকেলটি পরিষ্কার করে অন্বেষাকে নিয়ে বেরিয়েছিলেন। পথে যাওয়ার সময় অন্বেষার হাসি যেন থামছিলই না, কিন্তু তারা জানতেন না যে এই হাসির আড়ালেই লুকিয়ে আছে এক চরম ট্র্যাজেডি। ঠিক সেই সময়ে শহরের ব্যস্ত মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল স্থানীয় থানার কুখ্যাত এবং অত্যন্ত উদ্ধত ইন্সপেক্টর বিক্রম প্রতাপ সিং। বিক্রম কেবল একজন পুলিশ অফিসার নয়, সে ছিল ক্ষমতার এক মূর্ত প্রতীক, যার কাছে আইন ছিল হাতের খেলনা। রাস্তায় জ্যাম দেখে করুণাময় বাবু সাইকেল নিয়ে ফুটপাথের ধার দিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিক্রমের বিলাসবহুল জিপের সামনে পড়ে যান। বিক্রমের মেজাজ আগে থেকেই চড়া ছিল। সে জিপ থেকে নেমে চিৎকার করে উঠল। করুণাময় বাবু করজোরে ক্ষমা চাইলেন। বাবা, মেয়েটার কলেজে ভর্তির দেরি হয়ে যাচ্ছে, তাই একটু। বিক্রমের চোখে তখন রক্তচক্ষু। সে করুণাময় বাবুর শার্টের কলার চেপে ধরল। অন্বেষা প্রতিবাদ করে উঠল, আপনি এইভাবে আমার বাবার গায়ে হাত দিতে পারেন না, আমরা কোনো আইন ভাঙিনি। অন্বেষার এই সাহস বিক্রমের ইগোতে আঘাত করল। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আইন আমি বানাই আর আমিই ভাঙি। এই বুড়ো আর তার তেজস্বী মেয়েকে জিপে তোলো। কোনো ওয়ারেন্ট নেই, কোনো অপরাধ নেই, স্রেফ ক্ষমতার অপব্যবহারে তাদের থানায় নিয়ে যাওয়া হলো। থানার অন্ধকার লকআপে অন্বেষাকে ঢুকিয়ে দেওয়া হলো, আর পাশের ঘরে করুণাময় বাবুর ওপর চলল অকথ্য মানসিক নির্যাতন। বিক্রম বারবার বলতে লাগল, তোর দিদি আর্মি অফিসার বলে খুব গর্ব না? দেখ, তোর বাবা আজ আমার পায়ের তলায়। আপনার মতে এই পুলিশ অফিসারের কি শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে জানান। অন্বেষা লকআপের গড়াদে মাথা ঠুকছিল। দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন, উনার হার্টের সমস্যা আছে। কিন্তু পুলিশ কনস্টেবলরা হেসেই খুন। বিক্রম তখন থানায় বসে সিগারেট টানছিল আর অন্বেষার উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা ছিঁড়ে টুকরো টুকরো করছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো। থানার ভেতরে গুমোট গরমে করুণাময় বাবুর শ্বাসকষ্ট শুরু হলো। উনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এক ফোঁটা জল চাইছিলেন। অন্বেষা চিৎকার করে বলল, ইন্সপেক্টর বাবু, আমার বাবাকে জল দিন, উনি মারা যাবেন। বিক্রম লকআপের সামনে এসে দাঁড়িয়ে একটা জলের বোতল থেকে মেঝেতে জল ঢালতে লাগলো আর বলল, জল খাবি? চেটে খা মেঝের থেকে। করুণাময় বাবু নীল হয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তার নিথর দেহটা যখন মেঝেতে লুটিয়ে পড়ল, তখন বিক্রমের মুখে কোনো অনুশোচনা ছিল না। সে ঠান্ডা গলায় বলল, শালার আপদ বিদায় হলো, এবার মেয়েটাকে সরিয়ে দিলেই ল্যাঠা চুকে যায়। বাবার মৃত্যু অন্বেষার ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা এনে দিল। কান্নার বদলে তার চোখে তখন প্রতিশোধের আগুন। সে বুঝতে পারল এখান থেকে না পালালে তার বাবার মৃত্যুর বিচার কেউ পাবে না। রাতের অন্ধকারে যখন পাহারাদার কনস্টেবলরা ঘুমে আচ্ছন্ন, অন্বেষা এক টুকরো ভাঙা কাঁচ দিয়ে লকআপের চাবির গোছাটা কাছে টেনে নেওয়ার মরণপণ চেষ্টা করতে লাগল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতিও যেন এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছে। অন্বেষা কি পারবে এই নরক থেকে পালাতে? বিক্রমের পরবর্তী চাল কি হবে? আর সীমান্তে থাকা দিদি অদিতি কি জানতে পারবে তার পরিবারের ওপর নেমে আসা এই ধ্বংসলীলার কথা? থানার ঘড়িতে তখন রাত 2টো। বৃষ্টির শব্দে বাইরের সব কোলাহল ডুবে গেছে। অন্বেষা জানত এটাই তার শেষ সুযোগ। করুণাময় বাবুর নিথর দেহটা তখনও লকআপের এক কোণে পড়ে আছে। বাবার শীতল হয়ে যাওয়া হাতটা একবার শেষবারের মতো ছুঁয়ে অন্বেষার শপথ নিল, এই অন্যায়ের শেষ সে দেখে ছাড়বে। কৌশলে ডিউটি অফিসারের টেবিল থেকে পড়ে যাওয়া চাবির গোছাটি গড়াদের ফাঁক দিয়ে সংগ্রহ করে সে। কাপা হাতে তালা খুলে যখন সে করিডোরে পা রাখল, তখন বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছিল। পেছনের দরজা দিয়ে বেরিয়ে অন্বেষা অন্ধকারে মিশে গেল। কিন্তু বিক্রম প্রতাপ সিং অতটা কাঁচা খেলোয়াড় নয়। কয়েক মিনিটের মধ্যেই সাইরেন বেজে উঠল। বিক্রম গর্জে উঠল, মেয়েটা পালিয়ে গেল কিভাবে? জীবন্ত হোক বা মৃত, ওকে আমার চাই। ও বেঁচে থাকলে আমাদের সবার চাকরি যাবে। অন্বেষা কাদামাখা রাস্তায় খালি পায়ে দৌড়াচ্ছিল। শহরের অলিগলি তার চেনা,
কিন্তু আজ প্রতিটি ছায়াকেই তার পুলিশ মনে হচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছালো এক ছোট মুদি দোকানের সামনে। দোকানের মালিক ভুবন কাকা তাকে চিনতেন। অন্বেষা হাঁপাতে হাঁপাতে বলল, ভুবন কাকা, পুলিশ বাবাকে মেরে ফেলেছে, আমাকে বাঁচান, দিদিকে একটা খবর দিতে হবে। ভুবন কাকা তাকে ভেতরে বসিয়ে জল দিলেন। ভয় পাস না মা, আমি দেখছি বলে তিনি আড়ালে গিয়ে ফোন তুললেন। কিন্তু অন্বেষার তীক্ষ্ণ নজর এড়িয়ে গেল না যে ভুবন কাকা আসলে থানায় ফোন করছেন। বিক্রমের ভয়ে বা টাকার লোভে লোকটা বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করেনি। অন্বেষা মুহূর্তের মধ্যে বুঝতে পারল এখানে কেউ তার আপন নয়। ভুবন কাকা ফিরে আসার আগেই সে পেছনের জানলা দিয়ে লাফিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অন্বেষার মাথায় তখন একটাই চিন্তা, অদিতি দিদি। অদিতির পার্সোনাল স্যাটেলাইট ফোনের নম্বরটা তার মুখস্থ। সে এক জনশূন্য টেলিফোন বুথ খুঁজে পেল যা তখনও কাজ করছিল। প্রচণ্ড আতঙ্কে কাঁপতে কাঁপতে সে নম্বরটা টিপল। ওপাশে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো, লেফটেন্যান্ট কর্নেল অদিতি স্পিকিং। দিদি, ওরা বাবাকে মেরে ফেলেছে। অন্বেষার গলায় কান্নার বাঁধ ভাঙল। ইন্সপেক্টর বিক্রম আমাদের তুলে নিয়ে গিয়েছিল। বাবা আর নেই দিদি, আমাকে ওরা মেরে ফেলবে। লাইনটা মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর অদিতির বরফ শীতল কণ্ঠস্বর শোনা গেল, অন্বেষা, শান্ত হ, তুই এখন কোথায় আছিস একদম স্পষ্টভাবে বল, কোনো নড়াচড়া করবি না। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই বুথের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। বিক্রমের জিপ তাকে ঘিরে ফেলেছে। অন্বেষার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল। বিক্রম জিপ থেকে নেমে এগিয়ে এলো, তার হাতে রিভলভার। খুব সাহস তো তোর, দিদিকে নালিশ করা হচ্ছে। সে অন্বেষার চুল ধরে হ্যাঁচকা টানে জিপে তুলল। তবে এবার সে আর থানায় গেল না। সে জানত অদিতিকে খবর দেওয়া মানেই দিল্লি থেকে বড় কোনো অর্ডার আসা, তাই তাকে প্রমাণ লোপাট করতে হবে। শহর থেকে দূরে নির্জন এক পোড়ো জমিদার বাড়িতে অন্বেষাকে নিয়ে যাওয়া হলো। জায়গাটা স্থানীয়দের কাছে অভিশপ্ত বলে পরিচিত। বিক্রমের পরিকল্পনা ছিল সোজা, অন্বেষাকে মেলে ঝুলিয়ে দেওয়া হবে এবং তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে। বাবার ডায়েরিতে জাল সুইসাইড নোট তো সে আগেই লিখিয়ে নিয়েছে। পোড়ো বাড়ির স্যাঁতসেঁতে মেঝের ওপর অন্বেষাকে আছড়ে ফেলা হলো। বিক্রম তার বন্দুকের সেফটি ক্যাচ সরালো। তোর দিদি আর্মি অফিসার হতে পারে, কিন্তু এই জঙ্গল আর এই পোড়ো বাড়িতে আমিই ঈশ্বর, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। অন্বেষা মেঝেতে পড়ে থেকেও বিক্রমের চোখের দিকে তাকিয়ে হাসল। আপনি ঈশ্বর নন, আপনি একটা কাপুরুষ। যে বন্দুকের নল দিয়ে আপনি সত্যকে চাপা দিতে চাইছেন, সেই নলই আপনার কাল হবে। বিক্রম রেগে গিয়ে বন্দুকের ট্রিগারে আঙুল রাখল। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে এক তীব্র আলো পোড়ো বাড়ির ওপর এসে পড়ল। একটা নয়, দুটো নয়, পরপর 3টি ব্ল্যাক হক হেলিকপ্টারের গর্জন জঙ্গল কাঁপিয়ে দিল। বিক্রম হচকচিয়ে গেল। এটা কোনো সাধারণ পুলিশের অভিযান নয়। পাহাড়ের গা বেয়ে দড়ি বেয়ে নামতে শুরু করল কালো পোশাকধারী কমান্ডোরা, আর সবার আগে স্বয়ং লেফটেন্যান্ট কর্নেল অদিতি বর্মন। তার চোখে তখন যুদ্ধের উন্মাদনা নয়, ছিল এক বোনের হারানো শোক আর বিচারের প্রচণ্ড আগুন। বিক্রম মরিয়া হয়ে অন্বেষার মাথায় বন্দুক ঠেকাল। এক পা এগোলেই একে শেষ করে দেব। অদিতি থামলেন না, তিনি ধীর পায়ে এগিয়ে আসছিলেন। তার বুটের শব্দে যেন মৃত্যু পরোয়ানা বাজছিল। বিক্রম প্রতাপ সিং, তুমি আজ ভারতের সংবিধানের অবমাননা করেছ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছ। অস্ত্র নামাও, নইলে এই জঙ্গল তোমার সমাধিস্থল হবে। বাতাসে বারুদের গন্ধ। এক পাশে একজন উন্মাদ পুলিশ অফিসার, অন্য পাশে দেশের রক্ষক এক বোন। কি ঘটবে এই রক্তক্ষয়ী সংঘাতের শেষ লগ্নে? অন্বেষা কি শেষ পর্যন্ত প্রাণে বাঁচবে, নাকি বিক্রম তার শেষ পাপটি করেই ফেলবে? পোড়ো বাড়ির ভাঙা জানলা দিয়ে আসা হেলিকপ্টারের সার্চ লাইটের তীব্র আলোয় বিক্রমের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কাপা কাপা হাতে অন্বেষার মাথায় বন্দুক চেপে ধরল। পিছিয়ে যান, সবাইকে বলছি পিছিয়ে যান, না হলে আমি ট্রিগার টিপে দেব। বিক্রমের চিৎকার যেন এক আহত পশুর আর্তনাদ। লেফটেন্যান্ট কর্নেল অদিতি বর্মন ঠিক 10 ফুট দূরে দাঁড়িয়ে, তার হাতের ইনসাস রাইফেলটি একদম স্থির, লক্ষ্য ঠিক বিক্রমের ভ্রুয়ের মাঝখানে। অদিতির পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্যারাশুট রেজিমেন্টের কমান্ডোরা। চারপাশটা এক নিথর স্তব্ধতায় ডুবে গেল। শুধু হেলিকপ্টারের পাখার শব্দ আর দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। বিক্রম, তুমি মনে করেছিলে এই মফস্বল শহরে তুমিই সব। তুমি ভুলে গিয়েছিলে যে খাকি উর্দির সম্মান রক্ষা করা যাদের কাজ, তারা যখন সেই উর্দির অপমান সইতে পারে না, তখন পৃথিবীটা খুব ছোট হয়ে যায়। তুমি একজন দেশপ্রেমিক শিক্ষকের রক্ত ঝরিয়েছ। বিক্রম হিতাহিত জ্ঞান হারিয়ে অন্বেষাকে টেনে হিঁচড়ে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল। আমি জানতাম না ও আপনার বোন, এটা একটা ভুল বোঝাবুঝি। এটা ভুল নয়,
এটা অপরাধ। অদিতি এক পা এগিয়ে এলেন। আমার বোন বলে নয়, আজ যদি অন্য কোনো সাধারণ নাগরিকের সাথেও তুমি এটা করতে, আমার প্রতিক্রিয়া একই হতো। ভারতের সেনাবাহিনী সীমান্ত রক্ষা করে, যাতে দেশের ভেতরে মানুষ শান্তিতে থাকতে পারে, তোমার মতো হায়েনাদের হাতে ছিঁড়ে খাওয়ার জন্য নয়। ঠিক সেই মুহূর্তে বিক্রমের এক বিশ্বস্ত কনস্টেবল, যে এতক্ষণ আড়ালে লুকিয়েছিল, সে আচমকা অদিতিকে লক্ষ্য করে গুলি চালালো। কিন্তু কমান্ডোদের রিফ্লেক্স ছিল অবিশ্বাস্য। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এক কমান্ডোর গুলিতে সেই কনস্টেবল লুটিয়ে পড়ল। সেই বিশৃঙ্খলার সুযোগে অন্বেষা তার সর্বশক্তি দিয়ে বিক্রমের হাতে কামড় বসালো এবং কনুই দিয়ে তার পেটে এক প্রচণ্ড গুঁতো দিল। যন্ত্রণায় বিক্রমের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ল। অদিতি ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে বিক্রমের কলার চেপে ধরলেন। তার হাতের একটা থাপ্পড়ে বিক্রম মেঝেতে আছড়ে পড়ল। কমান্ডোরা নিমিষেই বিক্রম ও তার বাকি সঙ্গীদের কবজা করে ফেলল। অন্বেষা দৌড়ে গিয়ে অদিতিকে জড়িয়ে ধরল। দুই বোনের চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেল। কিন্তু এই লড়াই এখানে শেষ হওয়ার নয়। অদিতি জানতেন, আইনকে নিজের হাতে তুলে নিলে তিনি আর বিক্রমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তিনি চেয়েছিলেন বিচার যেন এমন হয় যা যুগ যুগ ধরে নজির হয়ে থাকে। পরদিন সকালে শান্তিপুর শহর এক অভূতপূর্ব দৃশ্য দেখল। যে ইন্সপেক্টর বিক্রমের ভয়ে মানুষ তটস্থ থাকত, তাকে হাতকড়া পরিয়ে সাধারণ কয়েদির মতো হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অদিতির হস্তক্ষেপে মামলাটি সরাসরি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হলো। করুণাময় বাবুর ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হল যে পুলিশের অকথ্য নির্যাতন এবং চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে। আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচার শুরু হলো। বিক্রমের পক্ষের উকিল দাবি করার চেষ্টা করলেন যে অন্বেষা ও তার বাবা পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। কিন্তু তখনই নাটকীয় মোড় এলো। বিক্রমের সেই অনুগত দুই কনস্টেবল, যারা পোড়ো বাড়িতে ধরা পড়েছিল, তারা নিজেদের সাজা কমানোর আশায় রাজ সাক্ষী হতে রাজি হলো। তারা আদালতে দাঁড়িয়ে কবুল করল কিভাবে বিক্রম ক্ষমতার দম্ভে একজন নিরপরাধ বৃদ্ধকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মহামান্য বিচারক এজলাসে বসে তার রায় ঘোষণা করলেন। পিনপতন নীরবতার মধ্যে শোনা গেল তার গম্ভীর কণ্ঠস্বর। পুলিশের কাজ রক্ষা করা, ভক্ষণ করা নয়। ইন্সপেক্টর বিক্রম প্রতাপ সিং কেবল একজন খুনি নন, তিনি গোটা পুলিশ বিভাগের কলঙ্ক। আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত এবং আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিচ্ছে। সহযোগী কনস্টেবলদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। রায়ের পর অন্বেষা আদালতের বারান্দায় এসে দাঁড়ালো। তার হাতে বাবার সেই ছেঁড়া মার্কশিটটা, যেটা সে থানার ডাস্টবিন থেকে উদ্ধার করেছিল। অদিতি পাশে এসে দাঁড়ালেন। অন্বেষা অস্ফুট স্বরে বলল, দিদি, বাবা কি শান্তিতে আছেন? অদিতি আকাশের দিকে তাকিয়ে বললেন, বাবা সব সময় বলতেন সত্যের জয় হবেই। আজ তুই সেই সত্যকে জিতিয়েছিস অন্বেষা। তুই ভেঙে পড়িসনি, এটাই বাবার আসল জয়। শান্তিপুরের মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল, কোনো নেতার জন্য নয়, বরং এক সাহসী মেয়ে আর তার বীর দিদির সম্মানে। অন্বেষা সিদ্ধান্ত নিল সে বাবার স্বপ্ন পূরণ করবে এবং বড় হয়ে আইপিএস অফিসার হবে, যাতে আর কোনো বিক্রম প্রতাপ সিং জন্ম নিতে না পারে। অন্যায়ের বিনাশ হল, কিন্তু এই লড়াই শিখিয়ে গেল যে ক্ষমতা অন্ধ হতে পারে, কিন্তু ন্যায়ের তলোয়ার সব সময় ধারালো থাকে। অন্বেষার নতুন যাত্রা শুরু হল, যেখানে তার সঙ্গী কেবল মেধা নয়, এক অজেয় আত্মবিশ্বাস।